শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ত্বের কেন্দ্রে ছিল ৭৫-এর হিস্টোরিক্যাল ট্রমা। তার কাছে এই ব্যক্তিগত শোক পরিণত হয়েছিল একটা প্রতিশোধের দর্শনে। তার রাজনৈতিক প্রতিপক্ষ কেবল প্রতিদ্বন্দ্বী ছিল না, তারা ছিল ঐতিহাসিক ষড়যন্ত্রের জীবন্ত প্রতীক। ক্ষমতা বিষয়টি কেবল একটা রাজনৈতিক কাঠামো নয়, এটি তীব্রভাবে শাসকের মনস্তত্ত্বের সাথেও যুক্ত। গত ১.৫ দশকে বাংলাদেশে কোনো স্বাভাবিক শাসন ব্যবস্থা দেখা যায়নি, বরং এটা ছিল শেখ হাসিনার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের একটা বিশাল মঞ্চ। যখন শাসকের ব্যক্তিগত আত্মমগ্নতা রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে দেয়, তখন রাষ্ট্র আর জনগণের থাকে না, তা হয়ে ওঠে শাসকের অবদমিত ইচ্ছার প্রতিফলন। শেখ হাসিনার শাসনকাল ছিল রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় একটা নির্লজ্জ লার্জার দেন লাইফ সত্তা হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষা, যা শেষ পর্যন্ত জাতিকে ধ্বংসের কিনারায় ঠেলে দিয়েছিল। এই শাসনের মূল ভিত্তি ছিল ম্যালিগ্যান্ট নার্সিসিজম বা এক ধরনের ক্ষতিকর আত্মপ্রেম। এই মনস্তত্ত্বে আক্রান্ত শাসকেরা নিজেদের জাতির একমাত্র ত্রাণকর্তা মনে করতে শুরু করে। শেখ হাসিনাকে যখন উন্নয়নের রূপকার বা মানবতার মা এই ধরনের বিশেষণে বারবার মহিমান্বিত করা হচ্ছিল, তখন সেটা একটা প্রচারণা ছিল এমন ভাবলে ভুল হবে। এটা ছিল রাষ্ট্র, দল এবং নেতাকে একাকার করে ফেলার একটা সুসংগঠিত চক্রান্ত। তার কাছে নিজের সমালোচনা আর রাজনৈতিক ভিন্নমত ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার মনোজগতে যে কোনো সত্য প্রকাশ ছিল এক অন্তর্ঘাতমূলক কাজ, যার কারণে জন্ম নিয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন। শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ত্বের কেন্দ্রে ছিল ৭৫-এর হিস্টোরিক্যাল ট্রমা। তার কাছে এই ব্যক্তিগত শোক পরিণত হয়েছিল একটা প্রতিশোধের দর্শনে। তার রাজনৈতিক প্রতিপক্ষ কেবল প্রতিদ্বন্দ্বী ছিল না, তারা ছিল ঐতিহাসিক ষড়যন্ত্রের জীবন্ত প্রতীক। ফলে বাংলাদেশের রাজনীতি আর কোনো সুস্থ বিতর্কে থেমে থাকেনি, এটা হয়ে উঠেছিল একটা ভয়াবহ প্রতিশোধের আখ্যান। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর আয়নাঘরের মতো নিষ্ঠুরতা ছিল সেই শীতল ও পরিকল্পিত নির্মূল অভিযানের অংশ, যার পেছনে কাজ করেছে একটা গভীর মনস্তাত্ত্বিক ক্ষত। দীর্ঘকাল ধরে ক্ষমতার শীর্ষে থাকায় শেখ হাসিনা আক্রান্ত হয়েছিল আইভরি টাওয়ার সিনড্রোমে। তিনি বাস করতেন একটা বিকল্প বাস্তবতায়, যা তার চাটুকার, আমলা ও স্তাবক বুদ্ধিজীবীরা তৈরি করে দিয়েছিল। উন্নয়নের আলোকসজ্জার নিচে যে বেকারত্ব, অর্থনৈতিক সংকট আর মানুষের দীর্ঘশ্বাস জমা হয়েছিল, তা তার কান পর্যন্ত পৌঁছাতো না। তিনি নিজেই নিজের প্রচারণাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন। ২৪শে জুলাই আগস্টের গণবিস্ফোরণকে তিনি যখন দেশি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছিলেন, সেটা ছিল তার সেই মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই শাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল প্যাথোক্রেসি বা বিকারগ্রস্ত শাসন। রাষ্ট্র যখন নিপীড়ককে পুরস্কৃত করে আর বিবেককে অপরাধ হিসেবে গণ্য করে, তখন পুরো সমাজের নৈতিক কাঠামোটাই ভেঙে পড়ে। ছাত্রলীগ আর যুবলীগের মতো সংগঠনগুলোকে ধীরে ধীরে পরিণত করা হয়েছিল প্রশিক্ষিত জল্লাদ হিসেবে, যারা নেতার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করত। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা যখন নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তখন তারা আর রাষ্ট্রের রক্ষক ছিলেন না, তারা ছিলেন শাসকের মানসিক বিকারের বাস্তবায়নকারী। শেখ হাসিনার এই প্যাথোক্রেসি কেবল গণতন্ত্র নয়, এটা জাতির আত্মাকেই কলুষিত করে ফেলেছিল। শেখ হাসিনার পতন তাই কেবল একজন ব্যক্তির পতন নয়, এটা একটা অসুস্থ ও নার্সিসিস্ট ব্যবস্থার পতন। তার শাসনকাল আলবেয়ার কামুর ক্যালিগুলা নাটকের কথা মনে করিয়ে দেয়, যেখানে সম্রাট নিজের ব্যক্তিগত যন্ত্রণা থেকে পুরো সাম্রাজ্যকে এক ধ্বংসাত্মক নাটকের মঞ্চে পরিণত করেন। জুলাই অভ্যুত্থান সেই ক্ষমতার বুদবুদকে স্রেফ ফাটিয়ে দিয়েছে। তবে মনে রাখতে হবে, ১.৫ দশকের এই বিষাক্ত মনস্তত্ত্ব থেকে মুক্তি পাওয়া সহজ নয়। আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতার এই আত্মমগ্নতার ধ্বংসস্তূপ থেকে একটা সুস্থ, সহানুভূতিশীল ও মানবিক সমাজকে পুনরুদ্ধার করা। ইতিহাসের পাতায় শেখ হাসিনার এই শাসনকাল এক দীর্ঘ ট্র্যাজেডি হিসেবে লেখা থাকবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।